আম্মু এক প্রকার দৌড়ে এসে আমাকে জড়ায় ধরে। কোনো কথা বলতেছে না, শুধু বাচ্চাদের মতো কান্না করতেছে। কিছুক্ষণ কান্না করার পর আম্মু আমাকে বলে, কোথায় ছিলি বাবা? আমাদের কথা কি তোর একটিবারও মনে পড়ে নাই? কত জায়গায় খুঁজেছি তোকে, কেন আমাদের থেকে দূরে চলে গেছিলি আব্বু? তোর আব্বু না হয় রাগের মাথায় ওসব বলছে, তাই বলে তুই আমাদের ছেড়ে চলে আসবি? আমি আম্মুর মাথায় হাত দিয়ে বলি, আরে আম্মু, তুমি কান্না করছো কেন? সেই দিন তো আব্বু ঠিক কাজটাই করছিল। ওই দিন যদি আমি বাড়ি থেকে বের হয়ে না আসতাম, তাহলে হয়তো কখনো বুঝতেই পারতাম না বাস্তবতাটা কতটা কঠিন। এই কথা শুই না আব্বু আমার কাছে আয়সা বলে, বাবারে, আমাকে মাফ করে দে। আমি সেই দিন রাগের মাথায় তোরে কত নাই অন্যায় কথা বলছি। না জানি তুই কতটা কষ্ট পাইছিস বাবা। আব্বু, তুমি এসব কি বলতিস? তুমি তো সেই দিন ভুল কিছু করো নাই। তোমার জায়গায় যদি আমি হইতাম, তাহলে হয়তো আমিও এমনটাই করতাম। এরপর আমার চাচি আম্মু বলে, খোকা, তুই বাড়ি ফিরবি না? এইটা শুই না আমার চাচ্চু বলে, ফিরবে না মানে? ওর বাড়িতে ও থাকবে না তো কে থাকবে? বাড়ি যাওয়ার কথা শুনতেই আমার নুসরাতের কথা মনে হয়। আমি বাড়ি যাওয়ার কথা শুনে কিছু বলতেছি না দেখা আব্বু আমাকে বলে, কি রে বাবা, বাড়ি যাবি না? আজকে তো আমরা তোকে নিতে আসছি। আমি কেমনে বাড়ি যাব? নুসরাতের এখনো কোনো খোঁজ খবর পাই নাই। ওরে ছাড়া কেমনে আমি এই শহর ছাড়া চইলা যাব? আমি আব্বুরে বলি, আব্বু, আমি তো এখন বাড়ি যেতে পারবো না। এইটা শুই না আম্মু বলে, এ আবার কেমন কথা? এখন যাবি না তো কখন যাবি? আমি বলি, আর কিছুদিন পর যাব আম্মু। এতদিন পর আমার মুখ থেকে কেউ এমন কথা শুনবে এটা হয়তো কেউ আশা করে নাই। এইবার যারা আপু আমাকে বলে, এইটা তুই কি বলতেছিস ভাই? আঙ্কেল আন্টি কত বড় মুখ করে তোকে নিতে আসছে, আর তুই বলতেছিস এখন যাবি না? আম্মু আবার বলা শুরু করে যে, বাবা, আমি কিছু শুনতে চাই না, তুই আজকে আমাদের সাথে বাসায় যাবি। আমি তোমাদের কেমনে বোঝাবো আমি কত বড় পাপ করছি, আর এই পাপের প্রায়শ্চিত্ত না করে কেমনে আমি বাসায় ফিরবো? কিন্তু আমার কিছু করার ছিল না। সবার জোরাজোরিতে আমি বাসায় যাইতে রাজি হয়ে যাই। এসবের মাঝে হঠাৎ আমার দিশার কথা মনে হইল। সবাই তো আসছে আমাকে নিতে, কিন্তু দিশা আসে নাই কেন? হয়তো ও অন্য কাউকে বিয়ে করে শ্বশুর বাড়িতে আছে। কুত্তি, তোকে কতবার বলছিলাম আমার জন্য অপেক্ষা করতে, সেটাও আমার জন্য পারলি না। আমি তো তোকে বলছিলাম যে আমি একদিন ফিরে আসবো, আর সেই দিন তোরে ফাঁকা আকাশের নিচে চিৎকার দিয়ে বলবো, আমার বাচ্চা বউ তোরে অনেকটা বেশি ভালোবাসি। এসব ভাবতে ভাবতে আবার নুসরাতের কথা মনে হয়ে যায়। আমি এসব কি ভাবতেছি দিশাকে নিয়ে? আমি তো কয়েকদিন আগে নুসরাতরে বউ করে আনতে গেছিলাম, তাহলে কেন আমি এখন দিশার কথা ভাইবা কষ্ট পাইতেছি? আমি কেন বারবার ভুইলা যাইতেছি আমি আর কখনো দিশার হইতে পারবো না? আমার তো হাত পা বাঁধা অপরাধ নামক এক কঠিন শিকলে। এরপর আব্বু আঙ্কেলের সাথে কিছু কথা বলে আমাকে নিয়ে বেরিয়ে পড়ে রাজশাহীর উদ্দেশ্যে। আজ আমার জীবনের এমন একটা পরিস্থিতি আসছে যে আমি প্রাণ খুলে হাসতেও পারতেছি না, কান্না করতেও পারতেছি না। এতদিন পর আমি আমার আপন মানুষগুলাকে কাছে পাইতেছি, কিন্তু তবুও কি একটা না পাওয়ার আক্ষেপ আমার হৃদয়টা কুরে কুরে খাচ্ছে। এত কষ্টের পরেও আমার মনে আলাদা এক ভালো লাগা কাজ করতেছে। করবেই না বা কেন? কত বছর পর নিজের শহরে ফিরতেছি। কত স্মৃতি আছে আমার ওই শহরে। আগের দিনের কথা মনে হইতেই আমি হাইসা ফেলি। কতই না জ্বালাইছি সেই শহরের মানুষগুলাকে। আজ এর গাছের আম পাড়া, কাল ওর গাছের পেঁপে চুরি করা, পরশু ওর হাঁস ধরে পিকনিক করা। আর এদের মধ্যে সবচাইতে বেশি জ্বালাইছি আমার বাচ্চা বউটারে। কতই না ঝগড়া করছি তার সাথে। শুধু যে আমি তার সাথে ঝগড়া করতাম এমনটা না, দিশাও সুযোগ পেলে আমার সাথে ঝগড়া বাঁধাই দিত। এসব কথা মনে হইতেই মনটা ফুরফুরে হয়ে গেল। কিন্তু হঠাৎ করে আবার নুসরাতের কথা মনে হয়ে গেল।
নিজেকে কেন জানি বহুমুখী পশু মনে হইতিছে। দীর্ঘ 8 বছর পর নিজের শহরে পা রাখতেছি। গাটা কেমন জানি শিহরণ দিয়ে উঠল। শহরের সবকিছু পাল্টাই গেছে, শুধু আমাদের বাড়িটা আগের মতোই আছে। কিন্তু আমাদের বাড়িতে এত লাইটিং কেন? মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। না না, এত চাপ নেওয়া যাবে না মাথায়। এত কিছু ভাবলে আমার মাথাটা এখন বাস্ট হয়ে যাবে। আমি আম্মুকে বলি, আম্মু বাড়িতে এত লাইটিং কেন? আম্মু বলে, তুই এতদিন পর আমাদের বাড়িতে ফিরবি, আর সেই বাড়ি আমরা সাজাবো না। আম্মু, তার মানে এইসব আমার জন্য? হ্যাঁ রে আব্বু, তোর জন্য। কিন্তু আম্মু, তোমরা আমার খোঁজ পেলে কি করে, সেটাই তো বললা না। আরে আব্বু, এসব কথা এখন বাদ দে তো, এখন বাড়ির ভেতরে চল। আমি আর কথা বাড়ালাম না, বাড়িতে ঢুকে পড়লাম। এত কিছুর পরেও আরো অবাক হওয়ার ছিল, আমি বুঝতে পারি নাই। বাড়িতে ঢুকে দেখি আমার যত আত্মীয় স্বজন ছিল সব আসছে। সবাই আমাকে দেখে চারিদিক থেকে ঘিরে ধরলো। এক একজনের এক এক প্রশ্ন। এই ধরেন, আমি কোথায় ছিলাম, কি করতেছিলাম, কেন গেছিলাম, কেন এর আগে আমি বাড়িতে ফিরে আসি নাই। এরপর কিছু মেয়ে আমার সামনে আইসা বলে, হাই হিরো, কি খবর, কোথায় ছিলে এতদিন? আমি তাদের বলি যে আমি আকাশে ছিলাম। ওদের মধ্য থেকে একজন বলে, বাহ, খুব ভাব দেখতেছি তোর। জানিস আমরা তোর কে হই? আমি অবাক হইয়া বলি, কে হন? ওরা একে একে পরিচয় দেওয়া শুরু করে। একজন বলে, আমি টুনি, আর ও হলো টুনটুনি, এ হলো ঝুনঝুনি, আর ও হলো পুকপুকি। আমি তো ওদের নাম শুই না আবারও ছোটবেলার মতো হাইসা ফেলি। ছোটবেলায় এদের কতই না খেপাইছি। এরা দেখতে তো মাশাল্লাহ অনেক সুন্দর, কিন্তু নাম দেখেন কি রকম। আমি যখন অনেক বেশি হাসতেছিলাম তাদের নাম নিয়ে, তখন পুকপুকি আমাকে বলে, আরে পাগল, এত হাইসা লাভ নাই। নাম দিয়া এখন কিছু হয় না, রূপ থাকলেই সব পাওয়া যায়। এইটা শুই না আমি আর তাদের কিছু বললাম না, কারণ তারা সত্যি অনেক সুন্দর। টুনটুনি আবার আমাকে বলে, আজম, তুমি কি এখনো সিঙ্গেল? আমি তারে বলি, আরে না, আমার তো এখন 10টা ছেলে আছে, 10 ছেলের বাপ আমি। তো তাদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম। বেশ ভালোই লাগতেছিল তাদের সাথে কথা বলতে। তবে যা বুঝলাম, টুনটুনি একটু আমার ওপর দুর্বল, কারণ কথা বলার সময় ও বারবার আমার গায়ে এসে পড়তেছিল। তাই আর দেরি না করে আমি সেখান থেকে কেটে পড়ি। রাতে সবাই একসাথে বসে ডিনার করলাম। খাওয়া শেষে একে একে সবাই যে যার মতো ঘুমাইতে চলে গেল। আমিও আজ অনেকটা ক্লান্ত, তাই আব্বু আম্মুর সাথে কিছু কথা বলে ঘুমানোর জন্য আমার রুমের দিকে যাইতে লাগলাম। অনেক ঘুম পাইতেছে আমার। এর মধ্যে হঠাৎ আমার দিশার কথা মনে হয়। সবাইরে দেখলাম, শুধু তাকে ছাড়া। আমি বাড়িতে আসার সময় ভাবতেছিলাম, দিশারে এইখানে দেখা হয়তো আমি চিনতেই পারবো না যে এটা দিশা। দিশারে দেখতে অনেক মন চাইতেছে। সে কি আগের মতো এখনো ওই রকম সুন্দর আছে, নাকি তার থেকে অনেক ভয়ঙ্কর সুন্দরী হয়ে গেছে? কি এমন ক্ষতি হইতো শ্বশুর বাড়ি থেকে এই বাড়িতে একদিনের জন্য আসলে? হয়তো ও খুশি হয় নাই আমি বাড়ি আসছি শুনে। মনে মনে এসব বলতে বলতে আমি আমার রুমের সামনে চলে আসি। দরজা খুলে রুমে ঢুকে পড়ি। রুমে লাল ড্রিম লাইট জ্বলতিছে, সারা ঘর ফুলের গন্ধে মোমো করতেছে। শুধু আমার রুম না, পুরা বাড়ি ফুলের সুবাসে সুবাসিত। আমি দরজাটা লাগিয়ে আমার বিছানার পাশে চলে আসি। বিছানার দিকে তাকাতে আমি বড় ধরনের একটা ধাক্কা খাই। এ কি, আমার বিছানায় নুসরাত বউ সেজে বসে আছে। আরে ধুর, মেয়েটার কথা ভেবে ভেবে মেয়েটার ঘরে পড়ে গেছে। না জানি নুসরাত এখন কোথায় আছে। আরে ও তো আমার সামনে আছে। আরে আজম গাধা, এটা তো তোর কল্পনা। কল্পনার নুসরাত এত সুন্দর হবে এটা আমি জানতাম না। লাল টুকটুকে বেনারসিতে নুসরাত রে যা লাগতেছে না, ইস রে, আজ যদি বাস্তবে নুসরাত থাকতো তাহলে কতই না রোমান্স করতাম তার সাথে। আমি আবার আমার কল্পনার নুসরাত রে বলতে থাকি, কি এইভাবে কি দেখতিছো আমাকে? বাস্তবে তো আমার বউ হইলা না,
আমারে ফাঁকি দিয়া পালাই গেলা। তাহলে কল্পনাতে কেন এইভাবে বসে বসে আছো? এইটা বইলা আমি খাটে শুয়া পড়ি। এরপর কল্পনার নুসরাত রাইগা বলে, কয়টা বউ লাগে তোর? লে হালুয়া, কল্পনার নুসরাত আবার কথা বলতিছে। আচ্ছা, এটা কোনো জিন ভূত না তো? হাজারো প্রশ্ন মাথায় গিজগিজ করতেছে। আমার চোখে এখন একটুও ঘুম নাই। আমি ওরে বলি, নুসরাত তুমি কি সত্যি নুসরাত? ও আমার কলার চেপে ধরে বলে, কেন তোর বিশ্বাস হচ্ছে না? এইবার তো আমি সত্যি সত্যি ভাইবা নিছি যে এটা হলো জিন নুসরাতের রূপ নিয়ে আমার কাছে আসছে। এরপরও আমি ভয়ে ভয়ে তারে বলি, তুমি এইখানে কি করে এলে? ও দাঁতে দাঁত চেপে বলে, কেন এইখানে কার থাকার কথা ছিল? আমি ছোটবেলায় আম্মুর থেকে অনেক শুনেছি, ভূতের কথার সাথে তালে তাল না মিলাইলে ওরা নাকি ঘাড় মটকায় দেয়। তাই আমি তারে বলি, কার আবার থাকবে, তোমারই তো থাকার কথা ছিল। এইটা বলতে দেরি, কিন্তু তার আমাকে থাপ্পড় মারতে একটু দেরি হয় না। এইটা বলা মাত্রই সে আমার গালে কয়েকটা থাপ্পড় বসাই দেয়। আমি এখন একটা কথা ভাবতেছি, সে আমারে থাপ্পড় মারলো কেন? ও আবার বলা শুরু করে, শয়তান, লুচ্চা, হারামি, ইতর, বাদর, নিজের একটা বউ থাকতে অন্য একটা মেয়েকে বিয়ে করতে চাস? কান্না করতে করতে নুসরাত এই কথাগুলো বলতেছে আমাকে। আমি তো কিছু বুঝতেছি না। চর মারলো আমাকে, এর জন্য আমি কান্না করব কি সে কান্না করতেছে? আর একটা জিনিস আমার মাথায় কিছুতেই ঢুকতেছে না, আমার বউ ছিল এটা নুসরাত জানলো কেমনে? আর আমি তো অন্য কাউকে না, নুসরাতকে বিয়ে করতে গেছিলাম। আর এইটা যদি জিন ভূতি হবে তাহলে ও কান্না করতেছে কেন? যদিও এটা নুসরাত হয় তাহলে ও আমার রুমে আইলো কেমনে? আমার মাথায় কিছুই ঢুকতেছে না, হ্যাং হয়ে গেছে আমার মাথা। আমি আস্তে করে তার কাঁধে হাত দিয়ে বলি, আমি তো অন্য কাউকে না, তোমাকে বিয়ে করতে চাইছিলাম। এইটা শুই না ও আবার আমার গালে কয়েকটা থাপ্পড় বসাই দেয়। আল্লাহ, এই মেয়ে আমাকে কথায় কথায় মারে কেন? ও আবার বলা শুরু করে, ওই কুত্তা, আমি কে বল, বল আমি কে? ও আমারে দুই হাত দিয়ে ঝাঁকাইতে ঝাঁকাইতে কথাগুলো বলল। আমি সুন্দরভাবে বলি, তুমি তো নুসরাত। ও আবার আমার দুই গালে দুইটা থাপ্পড় দিল। আমি নুসরাত, তাই না? তাহলে দিশাকে বল। কান্না করতে করতে কথাটা বলল। আমি ভাবলাম হয়তো নুসরাতের গায়ে জিন নামছে। এতক্ষণ ধরে সব সত্য কথা বলে আমার এত পিটাইলো। এখন যদি আমি তারে বলি যে দিশা আমার বউ ছিল, তাহলে হয়তো আমাকে মেরেই ফেলবে। আমি নুসরাত রে বলি, আরে কে এই দিশা? আমি তো তারে চিনি না। এইটা বলা মাত্রই নুসরাত আমার কলার ধইরা বলে, কি বললি তুই? দিশাকে তুই চিনিস না? তুই এত বড় লুচ্চা, তুই নিজের বউরে অস্বীকার করস? এইটা বইলা আবার কয়েকটা থাপ্পড় বসাই দেয় আমার গালে। তারপর আবার বলা শুরু করে, সুন্দরী মেয়ের শরীর ভোগ করার খুব শখ, তাই না? এতই যখন লুচ্চামি করে বেড়াবি, তাহলে কেন বলছিলি আমাকে অপেক্ষা করতে? কেন বলছিলি যে আমার মনে তোর জন্য জায়গা রাখতে? আমি একদিন ফিরে আইসা বলবো, আমার বাচ্চা বউ, তোরে আমি অনেকটা বেশি ভালোবাসি। বল না, কেন বলছিলি এইগুলা? ও অনেকটা কান্না করে করে বলতিছে এইগুলা। তার মানে নুসরাতি দিশা? ও সিট ম্যান, দিশার পুরা নাম তো নুসরাত আজম দিশা। আই হাই, তাহলে নুসরাতি আমার দিশা? এর মানে আমি নুসরাতের সাথে কোনো পাপ কাজ করি নাই? যা কিছু হয়েছে সবকিছু আমার বউয়ের সাথে হয়েছে। কিন্তু এখন কি করব আমি? মেয়েটা তো অনেক রাইগা আছে, আর অনেকটা কষ্ট পাইছে। দিশা সমানে কান্না করতেছে। আমি ওর ঘাড়ে হাত দিয়ে বলি, দিশা, হাত সরা, তোর ওই নোংরা হাত দিয়ে আমাকে ছুবি না। আমি তারে বলি, তুই কান্না করতেছিস কেন? আমি কি অন্য কোনো মেয়ের সাথে খারাপ কিছু করছি নাকি? আমি তো যা করছি সবকিছু তোর সাথে। ও এবার আরো জোরে কান্না করে বলে, লুচ্চা বেটা, ওই জায়গায় যদি আমি না থাকতাম তাহলে কি হতো? তুই কি ওইখানে আমাকে ভাবছিলি? তুই তো অন্য মেয়ে ভেবেই
আমি তার সামনে কান ধরে বলি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে, আমাকে প্লিজ মাফ করে দে। হারামজাদা, তুই একবারও আমার কথা ভাবলি না? নাচতে নাচতে বিয়ের জন্য রাজি হয়ে গেলি। আমি দিশার 2 হাত ধরে বলি, আমি কি করতাম বল? তখন সিচুয়েশনটাই অমন ছিল। এরপর আমি দিশারে আমার বুকে জড়াই ধরি। দিশা আমার বুকে কিল ঘুষি মারতে মারতে বলে, ছাড় আমারে, একদম ধরবি না আমাকে। এতদিন পর আমি আমার বাচ্চা বউরে কাছে পাইলাম, আর আমি কিনা এত সহজে ছাইরা দিব? এইটা বইলা আমি দিশার ঘাড়ে একটা চুমু খাই। ও বলে, এখন আমাকে দিয়ে কি করবি রে লুচ্চা? আমাকে তো আগেই ভোগ করে নিয়েছিস, যা না এখন অন্য মেয়েকে খুঁজে নে। দেখতেছিলাম তো টুনির সাথে ভালোই গা ঘেঁষে ঘেঁষে কথা বলতেছিলি। দিশা অন্য পাশে তাকায়া কথাগুলো বলতিছে। আমি ওর মুখটা আমার দিকে করে বলি, আরে ধুর, আমার বউয়ের কাছে কি অন্য কোনো মেয়ে লাগবে? আমার বাচ্চা বউয়ের তো। ওই হারামজাদা থাম, তোর মুখে কি কিছু আটকায় না? আচ্ছা বউ, তুই আমারে চিনলি কেমনে? এটা শুই না দিশা বলে, আজও অপেক্ষায় তোমার। এইটা আমার ফেসবুক আইডি, তোর সাথে সেই ক্লাস 7 থেকে অ্যাড হয়ে আছে। আমি অবাক হইয়া বলি, তার মানে সেদিন যার সাথে চ্যাট করতেছিলাম ওইটা তুই ছিলি? দিশা আমার চুলটাই না বলে যে হ্যাঁ আমি ছিলাম। আমিও তো বলি যে ফেসবুকে ওই মেয়েটা আমার সাথে এমন করে কথা বলতেছিল কেন? কিন্তু আমার বাচ্চা বউয়ের বুদ্ধি আছে বলতে হবে, এক্কেবারে আমাকে বোকা বানাই দিছে। এরপর দিশা আমার নাকে কামড় দিয়া বলে, তোর মতো লুচ্চা বরের জন্য আমাকে তো একটু বুদ্ধি মাথায় রাখতেই হবে। কি আমি লুচ্চা? তা নয় তো কি। এরপর ওরে আমি অনেক শক্ত করে জড়াই ধরে বলি, দেখবি এই লুচ্চা কি করতে পারে। দিশা আমার চোখের দিকে তাকায় বলে, কি করবি তুই? আমি ওরে বলি, খেলবো তোর সাথে। দিশা আমারে বলে, কি খেলবি তুই? আমি বলি, সেইটা না তোর চয়েস, বল টেস্ট খেলবি, T20 নাকি ওডিয়া? এটা শুই না দিশা আমার বুকে মাথা লুকায়া বলে, শয়তান একটা, তোর মুখে কি কোনো কিছু আটকায় না? অতঃপর শুরু হয় নতুন এক ভালোবাসার কাহিনী। যুগে যুগে যেন বেঁচে থাকে এইরকম ভালোবাসা। হ্যালো ভাইয়ান আপিরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আজকে কিন্তু গল্পটা শেষ হয়ে গেল। এই পুরা গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি জানি না এই গল্পটা আপনাদের কাছে কতটা ভালো লাগছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি যাতে আপনাদের গল্পটা ভালো লাগে। আর কালকে আপনাদের বলছিলাম যে এই গল্পটা শেষে আমি আমাকে নিয়ে একটা Q&A ভিডিও আনবো। তো যদি আমাকে নিয়ে কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে বলতে পারেন, আমি আপনার সেই কমেন্টে রিপ্লাই দিয়ে একটা ভিডিও বানাবো। আর শেষে একটা কথা বলতে চাই যে ভাইয়ারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন। এখনো অনেকজন আছে যারা আমার ভিডিও দেখে কিন্তু আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই। তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যে প্লিজ ভাইয়া আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন। আর হ্যাঁ, কমেন্ট করে কিন্তু জানাবেন যে এই পুরো গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে। তো সবাই ভালো থাকেন আর অন্যকে ভালো রাখার চেষ্টা করেন। এ ভাই, আজকে কি 31st নাইট?